দায়িত্ব এবং অধ্যাবসায়ের প্রশ্নে কোনো ধরনের ছাড় দিতে একেবারেই নারাজ প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নিজে যেমন প্রতিদিন ঘড়ির কাঁটা ধরে ঠিক সময় অফিসে আসেন, ঠিক তেমনি তিনি চান তার সরকারের প্রতিটি মন্ত্রী এবং সংসদ সদস্য যার যার দায়িত্ব সঠিকভাবে এবং সময় মতো পালন করবেন। এখানে ফাঁকি দেওয়ার বা কাজ জমিয়ে রাখার কোনো সুযোগ নেই। কাজ করতে হবে দেশের জন্য এবং দেশের সাধারণ মানুষের জন্য। আর এই কাজের গতি বাড়াতেই তিনি তার মন্ত্রিসভায় এনেছেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন। যে সকল প্রতিমন্ত্রীর ঘাড়ে একাধিক মন্ত্রণালয়ের বিশাল দায়িত্ব ছিল, তাদের সেই দায়িত্ব কমিয়ে একটি নির্দিষ্ট মন্ত্রণালয়ে মনোযোগ দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। একই সাথে নিজের দুজন অভিজ্ঞ উপদেষ্টাকে দিয়েছেন দুটি অত্যন্ত বড় ও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব। এই রদবদলের মাধ্যমে প্রধানমন্ত্রী একটি পরিষ্কার বার্তা দিয়েছেন তার মন্ত্রিসভার সদস্যদের। বার্তাটি হল, এখন থেকে কাজের ক্ষেত্রে কোনো ধরনের অজুহাত চলবে না। দায়িত্ব কমানোর পর যদি কেউ নিজের কাজে সফল হতে না পারেন, তবে ভবিষ্যতে হয়তো তার জন্য আরও কঠোর কোনো সিদ্ধান্ত অপেক্ষা করছে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই তারেক রহমান একটি বিষয় বারবার পরিষ্কার করেছেন যে সরকার পরিচালনার মূল লক্ষ্য হল মানুষের সেবা নিশ্চিত করা। আর মানুষের সেবা করতে হলে সরকারের প্রতিটি দপ্তরকে হতে হবে অত্যন্ত গতিশীল। একজন মানুষ যখন একসাথে 2 বা 3টি বড় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন, তখন স্বাভাবিকভাবেই তার কাজের চাপ অনেক বেড়ে যায়। সবগুলো মন্ত্রণালয়ে সমানভাবে সময় দেওয়া বা নজর দেওয়া একজন মানুষের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়ে। এর ফলে অনেক গুরুত্বপূর্ণ ফাইলের কাজ দিনের পর দিন আটকে থাকে, জরুরি সিদ্ধান্ত নিতে দেরি হয় এবং সাধারণ মানুষ তাদের কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয়। সাধারণ মানুষ চায় দ্রুত তাদের সমস্যার সমাধান হোক। এই বিষয়টি মাথায় রেখেই সমস্যাটি সমাধানের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত বুধবার একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রুলস অফ বিজনেস বা সরকারের কাজ পরিচালনার নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই এই দপ্তর এবং দায়িত্ব পুনর্বণ্টনের কাজটি করেছেন। এর মাধ্যমে 8 জন প্রতিমন্ত্রীর দপ্তর কমানো হয়েছে এবং 2 জন উপদেষ্টার দায়িত্ব বাড়ানো হয়েছে। নতুন এই রদবদলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিমন্ত্রীদের মধ্যে যারা আগে একসাথে অনেকগুলো দপ্তরের ভার সামলাচ্ছিলেন, তাদের এখন একটি করে নির্দিষ্ট দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। যেমন সুলতান সালাউদ্দিন টুক্কুর কথাই ধরা যাক। তিনি আগে একই সাথে কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের মতো 3টি বিশাল ও অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বে ছিলেন। বাংলাদেশের মতো একটি কৃষিপ্রধান দেশে এই 3টি মন্ত্রণালয়ই দেশের অর্থনীতি এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সাথে সরাসরি যুক্ত। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কৃষকের কাছে সার ও বীজ পৌঁছানো এবং মাছ ও গবাদি পশুর উৎপাদন বাড়ানো, এই সব মিলিয়ে কাজের পরিধি বিশাল। একজন মানুষের পক্ষে এই 3টি বড় খাতের সবকিছু একা সামলানো কোনোভাবেই সম্ভব নয়। তাই প্রধানমন্ত্রী তার দায়িত্ব কমিয়ে তাকে শুধুমাত্র মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। এর ফলে তিনি এখন দেশের আমিষের চাহিদা মেটানো, মাছ চাষিদের সমস্যা সমাধান এবং গবাদি পশু পালনের খাতের সাথে জড়িত মানুষদের উন্নয়নের জন্য নিজের পুরো মনোযোগ দিতে পারবেন। তাকে আর অন্য দপ্তরের কাজের চাপের কারণে এই দপ্তরকে অবহেলা করতে হবে না। একইভাবে পরিবর্তন আনা হয়েছে মোহাম্মদ শরীফুল আলমের দপ্তরেও। তিনি আগে বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। বাণিজ্য এবং শিল্প যে কোনো দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। দেশের বাজার নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে নতুন কারখানা তৈরি করা, সবই এই 2 মন্ত্রণালয়ে কাজ। আবার বস্ত্র ও পাট খাত আমাদের দেশের জন্য ঐতিহাসিকভাবে এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। এতগুলো বড় খাতের চাপ একসাথে সামলাতে গিয়ে স্বাভাবিকভাবেই কাজের গতি ধীর হয়ে আসার একটি আশঙ্কা থাকে। তাই প্রধানমন্ত্রী তার দায়িত্ব কমিয়ে তাকে শুধুমাত্র বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। বাংলাদেশের পাট এবং তৈরি পোশাক শিল্পের যে বিশাল সম্ভাবনা রয়েছে, সেটি নিয়ে এখন তিনি পুরোপুরি একাগ্রতার সাথে কাজ করতে পারবেন। এই একটি মাত্র মন্ত্রণালয়ে মনোযোগ দেওয়ার ফলে তিনি এখন এই খাতের সমস্যাগুলো আরও গভীরভাবে বুঝতে পারবেন এবং দ্রুত সমাধানের পথ বের করতে পারবেন। যোগাযোগ খাতের ক্ষেত্রেও প্রধানমন্ত্রী একটি বড় ধরনের রদবদল করেছেন। আমরা সবাই জানি দেশের সার্বিক উন্নয়নের জন্য একটি উন্নত যোগাযোগ ব্যবস্থা কতটা জরুরি। আগে হাবিবুর রশিদ একই সাথে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। আবার মোহাম্মদ রাজীব আহসানও এই একই মন্ত্রণালয়গুলোর আরেকজন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অর্থাৎ দেশের পুরো যোগাযোগ ব্যবস্থা মূলত তাদের দুজনের উপরই নির্ভর করছিল।
কিন্তু সড়ক, রেল এবং নৌপথ এই তিনটি খাতের কাজের ধরন একেবারেই আলাদা এবং এদের সমস্যাগুলোও ভিন্ন ভিন্ন। তাই প্রধানমন্ত্রী তাদের দুজনের দায়িত্ব ভাগ করে দিয়েছেন। হাবিবুর রশিদকে এখন শুধুমাত্র রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে মোহাম্মদ রাজীব আহসানকে দেওয়া হয়েছে নৌ পরিবহন ও সেতু বিভাগের। এই পরিষ্কার বিভাজনের ফলে এখন তারা যার যার নির্দিষ্ট খাতে আরও ভালোভাবে নজর দিতে পারবেন এবং একে অপরের কাজের সীমানা নিয়ে কোনো দ্বিধা থাকবে না। একজন দেখবেন রেল ও সড়ক, অন্যজন দেখবেন নদীপথ ও সেতু। এতে কাজের গতি অনেক বেড়ে যাবে। অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি, যাকে সবাই জুনায়েদ সাকি হিসেবে চেনেন। একটি দেশের পুরো অর্থনীতির হিসাব নিকাশ, বাজেট তৈরি করা এবং ভবিষ্যৎ উন্নয়নের নকশা করার কাজ এই দুটি মন্ত্রণালয়ের উপর নির্ভর করে। এই দুটি খাতই এতটাই বড় যে একটির সাথে আরেকটির কাজ মেলাতে গিয়ে অনেক সময় মূল লক্ষ্য থেকে সরে যাওয়ার ভয় থাকে। তাই জুনায়েদ সাকির কাজের পরিধিও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তাকে এখন শুধুমাত্র পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। দেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে, কোন খাতে কত টাকা বরাদ্দ দেওয়া উচিত এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য কী ধরনের প্রকল্প হাতে নেওয়া দরকার, এই বিষয়গুলো নিয়ে তিনি এখন আরও স্বাধীনভাবে এবং গভীরভাবে কাজ করতে পারবেন। তাকে আর দৈনন্দিন অর্থনীতির হিসাব নিয়ে ভাবতে হবে না। তার পুরো মনোযোগ থাকবে দেশের ভবিষ্যৎ পরিকল্পনার দিকে। মহিলা এবং শিশু মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বাকাম। আমাদের সমাজের পিছিয়ে পড়া মানুষ, নারী এবং শিশুদের নিয়ে কাজ করার জন্য এই দুটি মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দুটি দপ্তরের কাজের ধরন আলাদা হওয়ার কারণে তাকে এখন শুধুমাত্র সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর ফলে তিনি এখন দেশের গরিব, অসহায় এবং পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নের জন্য আরও বেশি সময় দিতে পারবেন। বিভিন্ন ভাতা প্রদান থেকে শুরু করে সমাজের অবহেলিত মানুষদের মূল স্রোতে ফিরিয়ে আনার যে কাজ, সেটি তিনি এখন আরও মনোযোগের সাথে করতে পারবেন। অন্যদিকে মহিলা এবং শিশু বিষয়ক কাজের জন্য আলাদা মনোযোগ দেওয়ার সুযোগ তৈরি হল। দেশের অর্থনীতির চাকা চলমান রাখার অন্যতম প্রধান কারিগর হলেন আমাদের প্রবাসী ভাইয়েরা। তারা বিদেশ থেকে যে টাকা পাঠান তা দিয়েই মূলত আমাদের দেশের অর্থনীতির একটি বড় অংশ টিকে আছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন মোহাম্মদ নুরুল হক। প্রবাসীদের সমস্যা সমাধান, নতুন নতুন দেশে কর্মী পাঠানো, বিদেশে তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশে শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা, এই কাজগুলো একসাথে করা বেশ কঠিন। তাই প্রধানমন্ত্রী তাকে শুধুমাত্র প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। এর ফলে এখন থেকে তিনি প্রবাসীদের যে কোনো সমস্যায় দ্রুত সাড়া দিতে পারবেন, দালালদের দৌরাত্ম্য কমাতে পারবেন এবং বিদেশের নতুন কর্মসংস্থানের বাজার খোঁজার কাজে নিজের পুরো সময় ব্যয় করতে পারবেন। শিক্ষা খাতের ক্ষেত্রেও একই ধরনের যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ববি হাজ্জাজকে এখন শুধুমাত্র প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। একটি শিশুর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল তার প্রাথমিক শিক্ষার সময়। এই সময় যদি শিক্ষার ভিত্তি মজবুত না হয় তবে পরবর্তীতে তার জন্য অনেক কঠিন হয়ে পড়ে। স্কুলগুলোর অবকাঠামো ঠিক করা, শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া এবং ঝরে পড়া রোধ করা বিশাল একটি কাজ। তাই এই গুরুত্বপূর্ণ খাতটিতে আলাদাভাবে মনোযোগ দেওয়ার জন্যই এই পরিবর্তন আনা হয়েছে। এখন তিনি দেশের প্রতিটি শিশুর প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য এবং শিক্ষার মান বাড়ানোর জন্য আরও গভীরভাবে কাজ করতে পারবেন। প্রতিমন্ত্রীদের দায়িত্ব কমানোর পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান তার দুজন অভিজ্ঞ উপদেষ্টারও দায়িত্ব বাড়িয়েছেন। গত 17 ফেব্রুয়ারি যখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার গঠিত হয়, তখন 25 জন পূর্ণমন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রীর পাশাপাশি 10 জনকে মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছিল। এই উপদেষ্টাদের কাজ হল প্রধানমন্ত্রীকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া এবং তার কাজে সাহায্য করা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেশের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাতে আরও বেশি অভিজ্ঞতা এবং প্রজ্ঞার প্রয়োজন দেখা দিয়েছে। আর সে কারণেই 10 জন উপদেষ্টার মধ্যে 2 জন রাজনৈতিক উপদেষ্টাকে সরাসরি দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এই 2 জন উপদেষ্টার মধ্যে নজরুল ইসলাম খানকে তার রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের মতো একটি বিশাল দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা সবাই জানি বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। দেশের কোটি কোটি মানুষের খাবার এবং আয় আসে এই কৃষি থেকে।
কৃষকদের সমস্যা, সার ও বীজের সরবরাহ নিশ্চিত করা এবং ফসলের ন্যায্য দাম পাওয়ার বিষয়গুলো অত্যন্ত সংবেদনশীল। এই খাতটিতে ভুল করার কোনো সুযোগ নেই, কারণ এর সাথে দেশের মানুষের বেঁচে থাকার প্রশ্ন জড়িত। তাই একজন অত্যন্ত অভিজ্ঞ মানুষ হিসেবে নজরুল ইসলাম খানকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি তার দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের কৃষি খাতকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে আশা করা হচ্ছে।